Hello everyone, welcome back to Gyanpit YouTube classes. আমরা পলিটি করছিলাম। পলিটির আজকে এটা 5th লেকচার। আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টার 1 করছিলাম এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা এখন অবধি পড়েছি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন আমরা পলিটির পড়ছি সেটাকে আমরা দুভাগে প্রথমে ভাগ করলাম। একটা হচ্ছে কোম্পানি রাজ, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে শাসন করছিল ব্রিটিশ সরকারের প্রতিনিধি হয়ে, সেই জায়গাটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তারপরে রিভল্ট অফ 1857 হয়, যার পরে সোজাসুজি ইংরেজ সরকার ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে। এখন আমরা আছি সেই পার্টটাতে যেটাকে বলা হয় ক্রাউন রাজ। এবার ক্রাউন রাজে আমরা দেখলাম প্রথমে 1858-এ ক্রাউন অ্যাক্ট এলো, বা অ্যাক্ট ফর দ্য গুড গভর্নেন্স অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ক্রাউন অ্যাক্ট এটাকে আমরা বলতে পারি। এরপরে ক্রাউন অ্যাক্টের পরে এসেছে তিনটে কাউন্সিল অ্যাক্ট এবং তারপরে দুটো আরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং ফাইনালি 1947-এ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, জুলাই 1947-এ সেটা পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্ট থেকে। এখন আমরা এই ভিডিওতে যে তিনটে কাউন্সিল অ্যাক্ট আছে ওই তিনটে পড়ব। তিনটে কাউন্সিল অ্যাক্ট কি কি? প্রথমে একটার নামটা জেনে নাও। অ্যাক্টের নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। এটা এখানে তিনটে অ্যাক্ট আছে। ফার্স্ট অ্যাক্ট পাস হয়েছিল 1861, সেকেন্ড 1892, থার্ড 1909। এই 1909-এর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টকে আমরা আর একটা কি নামে চিনি? এটাকে আমরা চিনি মরলে মিন্টো রিফর্মের নামে। আচ্ছা, এর অ্যাক্টে যাওয়ার আগে আমি বলে দিই যে আমরা এই এই 1909-এর অ্যাক্টটাকে আবার পড়ব পরে, এবং এর পরের ভিডিওতে যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা করছি, আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে মডার্ন হিস্ট্রির যেটা ফ্রিডম স্ট্রাগল তার পরিপ্রেক্ষিতে এটাকে পড়বো, বা বলতে পারো যে ফ্রিডম স্ট্রাগলটাকে আমরা পলিটির পরিপ্রেক্ষিতে দেখব, যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোর কি ফল পলিটিতে পড়ে এবং আলটিমেটলি যার ফলে আমরা বর্তমানে যেটা আমাদের কনস্টিটিউশন সেটা পাই। তো এটা ইউটিউবে আর কোথাও নেই, তোমরা একমাত্র জ্ঞানপীঠ ক্লাসেসের ইউটিউব চ্যানেলেই পাবে। ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং এটা হয়তো দুটো বা তিনটে পার্টের সিরিজে থাকবে, এবং ভিডিওটার নাম হবে যে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট থ্রু পলিটি, এরকম একটা ভিডিও আসছে। এবং তোমরা যদি একবার এই ভিডিওটাকে দেখে ফেলো, তোমাদের মাথায় পুরো পলিটির যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যালং উইথ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সব কটাকে তোমরা কানেক্ট করতে পেরে যাবে। এবং একবার যদি তোমরা কানেক্ট করার অভ্যেস করে ফেলো, তারপরে দেখবে যে অনেক প্রশ্নই তোমাদের না মুখস্থ করে তোমরা পরীক্ষার হলে জাস্ট অপশন দেখে টিক করে দিচ্ছ, এবং যারা ইউপিএসসি প্রিপারেশনও করবে তাদের এটা খুব কাজে দেবে। কারণ তোমরা জানো যে ইউপিএসসি কিন্তু ইন্টারডিসিপ্লিনারি কোয়েশ্চেন্স করে, তোমাকে পলিটিকে জিওগ্রাফির সাথে বা হিস্ট্রির সাথে কানেক্ট করে পড়তে হয়। তো সেক্ষেত্রে এটা এইভাবে পড়ার যে ভিডিও এরকম বাংলায় আদৌ আছে কিনা আমি জানি না, তবে জ্ঞানপীঠ ইউটিউব ক্লাসেসে বাংলাতে এরকম ভিডিও আসছে এবং তোমরা এটা ডেফিনেটলি দেখবে। এবার আমরা চলে আসি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টপিকে, যেটা আমরা পড়ছিলাম ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। তো ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861-এ দেখো প্রথমত কি কি পরিবর্তন হয়। তো আমরা জানি যে প্রথমে 1858-এ ভারতবর্ষের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন উনি হয়ে গেছিলেন ভাইসরয়,
এবং ওনার আন্ডারে ছিল একটা লেজিসলেটিভ কাউন্সিল এবং একটা এক্সিকিউটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিল আইন বানায় এবং এক্সিকিউটিভ কাউন্সিল সেই আইনগুলো লাগু করে, ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউট করে। তো এই অ্যাক্টে, কাউন্সিলস অ্যাক্টে প্রধানত তোমরা দেখবে যা পরিবর্তন ম্যাক্সিমাম লেজিসলেটিভ কাউন্সিলেই হয়েছে। তো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 1861 তৈরি হয়। মানে এখানে আমরা দেখছিলাম সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল মানে ভাইস রয়ের আন্ডারে। এবার গভর্নর যারা আছেন বিভিন্ন প্রভিন্সেসে তাদেরও আলাদা করে একটা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হচ্ছে। তার মানেটা কি, এর এফেক্টটা কি হচ্ছে, যে গভর্নররা, যে তোমরা দেখেছিলে যে 1833 এর যে অ্যাক্টটা ছিল, 1833 এর চার্টার অ্যাক্ট, সেখানে আমরা দেখলাম যে সব লেজিসলেটিভ পাওয়ার্স যেটা প্রভিন্সিয়াল যে প্রেসিডেন্সিদের যে গভর্নররা আছে তাদের থেকে, প্রেসিডেন্সিদের গভর্নরদের থেকে লেজিসলেটিভ পাওয়ার্স গুলো নিয়ে নেওয়া হয় এবং একটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয় ভাইস রয়ের আন্ডারে, সরি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার আন্ডারে। এবং তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যান গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যান কিভাবে, যখন প্রেসিডেন্সিদের গভর্নরদের লেজিসলেটিভ পাওয়ার্স গুলো নিয়ে নেওয়া হয়। তো সেই পাওয়ারটাকে আবার ফিরিয়ে দেওয়া হলো প্রেসিডেন্সিদের গভর্নরের কাছে। তাহলে 1833 এর যে সেন্ট্রালাইজেশন হয়েছিল সেটা পুরোটা আস্তে আস্তে এবার আন্ডু করা হচ্ছে। প্রথম করা হলো 1861 এর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে। তাহলে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলস তৈরি হলো। এবার কটা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলস, এই কাউন্সিলস গুলোতে এরপরে তোমার ইলেকশনসও হয়। তো লেজিসলেটিভ কাউন্সিলস যেগুলো তৈরি হয় সেগুলোর ডেট গুলো তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে, তো সেটা লিখে নাও, নোট করে নিতে পারো এটা, যে 1861 অ্যাক্ট আসার পর 1862 তে পরের বছরেই বেঙ্গলের লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তারপরে ঠিক তার 4 বছর পর 1866 এ তৈরি হয় নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, NWFP। এবং ফাইনালি 1897 এ তৈরি হয় পাঞ্জাবের প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, পাঞ্জাবের প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। এটাকে তোমরা ভাবতে পারো যে যেটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল সেটা হচ্ছে আজকের দিনে লোকসভা বা রাজ্যসভার মতো, পার্লামেন্টের মতো, এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল সেটা আজকের দিনে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার মতো। তো আগে আগে কি ছিল, যে একটাই ভারতবর্ষে লেজিসলেটিভ কাউন্সিল ছিল যেটা ছিল সেন্ট্রাল। এখন প্রতিটা প্রভিন্সেস, অতএব রাজ্যদেরও একটা একটা করে নিজের নিজের লেজিসলেটিভ কাউন্সিলও হতে লাগে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। দ্বিতীয় যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয় মেম্বারসও যোগ দেন প্রথমবার। তো সেই প্রথমে 3জন মেম্বার যোগ দেন। 3জন মেম্বার কে কে, রাজা অফ বেনারসের রাজা, মহারাজা অফ পাটিয়ালা এবং স্যার দিনকর রাও, এনারা 3জন যোগ দেন। এটা একটা কোয়েশ্চেন হিসাবে ধরে নিতে পারো যে এনাদের মধ্যে কে যোগ দিয়েছিলেন, এরকম যদি কোয়েশ্চেন আসে, 3টে নাম থাকলো, গান্ধী, পটেল, নেহেরু অ্যান্ড স্যার দিনকর রাও, তো অবভিয়াসলি তোমরা স্যার দিনকর রাওতে টিক মারবে। এই নামগুলো এই জন্য একটু মনে রাখার দরকার। এরপরে পোর্টফোলিও সিস্টেম এলো। পোর্টফোলিও সিস্টেম কোথায় এলো? এক্সিকিউটিভ কাউন্সিলে। এক্সিকিউটিভ কাউন্সিল মানে আমরা প্রথমে পড়লাম ভাইস রয় দুটো হাত, একটা লেজিসলেটিভ কাউন্সিল, একটা এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল কি করে? নিয়ম লাগু করে, নিয়ম এক্সিকিউট করে। তো সেখানে পোর্টফোলিও সিস্টেম আনা হয়েছে। পোর্টফোলিও সিস্টেম মানে যারা মেম্বার তাদেরকে এক একটা করে ডিপার্টমেন্ট, একটা বা একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন আজকের দিনে যখন প্রধানমন্ত্রীর আন্ডারে তোমরা দেখো যে ক্যাবিনেট মিনিস্টার্স আছেন, তো কাউকে ফাইন্যান্সের দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে রোডস এর দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে ডিফেন্সের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই যে বিভিন্ন মিনিস্টারদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া, এটাকেই বলা হয় পোর্টফোলিও। এই পোর্টফোলিও সিস্টেম প্রথম আসে 1861 এর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে। তো তোমরা ধরে নিতে পারো যে প্রাইম মিনিস্টার হচ্ছেন ভাইসরয় এবং তার আন্ডারে এক্সিকিউটিভ কাউন্সিল হচ্ছে মন্ত্রিমণ্ডল,
ক্যাবিনেট, এবং সেই ক্যাবিনেটে সবাইকে একটা করে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই হচ্ছে পোর্টফোলিও। এবার আসি সেকেন্ড ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। 1892 এ যেটা কাউন্সিলস অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892, 1892 এর একটা মজার বিষয় হচ্ছে, তোমরা যদি দেখো যে ঠিক এর 7 বছর আগে 1885 একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপনা হয়। তার প্রথম সেশন কোথায় হয়েছিল? বম্বেতে, এবং প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক তার 7 বছরের মধ্যে দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট আনা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে তারা অনেক দাবি জানিয়েছিল। সেই দাবিগুলোকে তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে পূরণ করা হবে, এবং ঠিক তাই হলো। কি হলো? প্রথমত একটা স্লোগান দিয়েছিল যে নো, তোমার ইয়ের একটা স্লোগান ছিল, কি বলে, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে, যে নো ট্যাক্সেশন উইদাউট ডিসকাশন, মানে কোনো কর দেওয়া হবে না যতক্ষণ না তোমরা সেই করটাকে কিভাবে খরচা করছো সেটা নিয়ে আলোচনা করবে, যতক্ষণ না তোমরা সেটা নিয়ে আলোচনা করছো। তখন প্রথমবার বাজেট ব্যাপারটা নিয়ে আলোচনা করা শুরু হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই স্লোগানটা দেয় যে নো ট্যাক্সেশন উইদাউট ডিসকাশন। এটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে এই স্লোগানটা নেওয়া, এবং এই স্লোগানের চাপে যেহেতু ইংরেজ সরকার অনুমতি দেয় যে বাজেট নিয়ে আলোচনা হতে পারে। কোথায় আলোচনা হতে পারে? লেজিসলেটিভ কাউন্সিলে। কেন? কারণ লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ান মেম্বার্স আছে। আমরা আগেই দেখলাম যে 1861 অ্যাক্টের মাধ্যম দিয়ে ইন্ডিয়ান মেম্বার্সরা লেজিসলেটিভ কাউন্সিলে প্রবেশ করেছে। কোন কাউন্সিলে এখনো প্রবেশ করেনি? সেটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। এখনো কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিল পুরোপুরি ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটা পরিবর্তন, যে বাজেট ডিসকাশন শুরু হয়। এবং দ্বিতীয় একটা পরিবর্তন হয় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892 এর মাধ্যম দিয়ে, যে লিমিটেড এবং ইনডাইরেক্ট ইলেকশন স্টার্ট হয়। যদিও ইলেকশন কথাটা কিন্তু এই অ্যাক্টে কোথাও ব্যবহার করা হয়নি। এই অ্যাক্টে যে কথাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নমিনেশন। নমিনেশন কারা করবে? বিভিন্ন পাওয়ারফুল অর্গানাইজেশন বা বডিজ করবে। যেমন জমিদারদের অর্গানাইজেশন ছিল, জমিদারদের অর্গানাইজেশন, তারপরে কিছু বিজনেসম্যান ছিলেন, কমার্স, চেম্বার অফ কমার্স, তাদের অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কিছু সংগঠন, মূলত জমিদার, এছাড়া কিছু মিউনিসিপাল বডি, তারা তাদের কিছু মেম্বারকে নমিনেট করে পাঠায় লেজিসলেটিভ কাউন্সিলে। তার মানে প্রতিনিধিত্ব এই প্রথম কোনোভাবে একভাবে শুরু হলো, যদিও সেটা ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, এবং সেটাকে ইলেক্টেড বলা হচ্ছে না, তাদেরকে নমিনেটেডই বলা হচ্ছে। এরপরে চলে আসি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892 এর পর 1909। 1909 এর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টের ব্যাপারে বলার আগে একটু এর ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। তোমরা জানো যে 1905-এ কি হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গল। এই পার্টিশন অফ বেঙ্গল হওয়ার ফলে কি হলো? 1905-এ সেম ইয়ারে স্বদেশী আন্দোলন শুরু হলো। স্বদেশী মুভমেন্ট হওয়ার ফলে 1907-এ স্বদেশী মুভমেন্টটা কিভাবে হবে? অ্যাগ্রেসিভ হবে নাকি শুধুমাত্র সরকারের বিরোধিতা হবে? স্বরাজ তার ডিমান্ড হবে কিনা? এই নিয়ে অনেক ঝামেলা হয়। 1906-এর একটা সেশন হয় যেখানে দাদাভাই নাওরোজি প্রেসিডেন্ট হন এবং উনি বলেন যে স্বরাজ আমাদের গোল। এবং তারপরে 1907-এ সুরাট স্প্লিট হয়। সুরাট স্প্লিট কাদের মধ্যে হয়? এক্সট্রিমিস্ট এবং মডারেটসদের মধ্যে, নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে। চরমপন্থীদের মধ্যে যারা ছিলেন, যেমন লাল বাল পাল এবং অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ চলে যান পন্ডিচেরি, উনি ঋষি অরবিন্দ হয়ে যান, এবং লাল বাল পালকে জেলে পুরে দেওয়া হয়। তো এর ফলে যারা এক্সট্রিমিস্ট বা চরমপন্থী তারা কমজোর হয়ে যায়, এবং যারা নরমপন্থী বা মডারেট তাদেরকে আশ্বাস দেয় ইংরেজ সরকার যে তাদের জন্য
একটা রিফর্ম আনা হবে, সংশোধন আনা হবে। সেই সংশোধনটা কি? সেটা এলো ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। কিন্তু তোমরা জানো ইংরেজ সরকার খুব চালাক, সে এমনি এমনি কিছু দেয়নি। তো সে দেখি কি করেছে এবং তাতে ভারতীয়রা খুশি হয়েছে কি হয়নি সেটা তোমরা মডার্ন হিস্ট্রিতেই পড়বে। তো প্রথমে কি করা হয় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে? লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বার তাদেরকে ক্যাটেগরাইজ করা হয় 4টে ভাগে। তার মধ্যে প্রথম হচ্ছে এক্স অফিসিও। এক্স অফিসিও মানে যে তোমরা লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার না হয়ে তোমরা অন্য কিছু মেম্বার হলেও কিন্তু তোমরা এক্স অফিসিও মানে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হয়ে যাবে। যেমন আজকের দিনে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভায় কোনো নির্বাচিত, রাজ্যসভার যেভাবে মেম্বার নির্বাচিত হয় উনি কিন্তু ওইভাবে নির্বাচিত হন না। তা সত্ত্বেও কিন্তু উনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। উনি রাজ্যসভা তা সত্ত্বেও রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছেন। রাজ্যসভার মেম্বার হিসাবে উনি ইলেক্টেড না হয়েও শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট হওয়ার ফলেই উনি রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছেন। এটাকে বলা হয় এক্স অফিসিও। ঠিক তেমনই ভাইসরয় কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের কোনোভাবেই উনি মেম্বার হননি, কিন্তু যেহেতু উনি ভাইসরয়ের পদ নিয়েছেন তার ফলে উনি ইনডিরেক্টলি লেজিসলেটিভ কাউন্সিলেরও মেম্বার হয়ে যাচ্ছেন। সেরকম ভাবে যারা এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার তারাও কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলেরও বাই ডিফল্ট মেম্বার হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় এক্স অফিসিও মেম্বার্স। এরপরে নমিনেটেড মেম্বার্স। নমিনেটেড তোমরা দেখো দুটো ক্যাটাগরি আছে নমিনেটেড মেম্বার্সের, একটা অফিসিয়াল একটা নন অফিসিয়াল। নমিনেটেড মানে কেউ তাকে মনোনীত করছে, কেউ তাকে নমিনেট করছে। কে নমিনেট করছে? অবভিয়াসলি ভাইসরয় করবে। তো ভাইসরয় যে অফিসিয়াল মেম্বারসদেরকে নমিনেট করে তারা অফিসিয়াল মেম্বার্স মানে অফিসিয়াল কিসের অফিসিয়াল? সরকারি। যারা সরকারি প্রতিনিধি নমিনেট হচ্ছে ভাইসরয়ের মাধ্যম দিয়ে তারা নমিনেটেড অফিসিয়াল মেম্বার্স, এবং যারা সরকারি প্রতিনিধি যারা সরকারি প্রতিনিধি না, সরকারি না কিন্তু তাদেরকেও নমিনেট করছেন ভাইসরয়, তারা নমিনেটেড নন অফিসিয়াল মেম্বার্স। এরা সবাই কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল, অতএব যারা বিধানসভা বলতে পারো, কেন্দ্রীয় বিধানসভা তার মেম্বার। ঠিক আছে। এরপরে মেম্বার্স ইলেক্টেড বাই ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্ডিয়ান। তার মানে এখানে ইলেকশনের একটা গল্প আছে। প্রথমবার ইলেকশন শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং মানুষ নিজের প্রতিনিধি, সাধারণ ভারতীয় নিজের প্রতিনিধি নির্বাচন করবে। তারা কিভাবে তাদের দেশ চলবে, তাদের নিয়ম কে বানাবে, সেটা প্রথমবার ভারতীয়রা নির্বাচন করছে। কিন্তু ইংরেজরা কিছুই সহজে দেয় না। তারা এখানে এনেছে কমিউনাল ইলেক্টোরেট। মানে ইলেক্টোরেট কথাটার অর্থটা কি? মানে একটা বিশেষ সমুদায়ের মানুষই কিছু কিছু জায়গায় ভোট দিতে পারবে। তো কিছু কিছু ক্ষেত্রে শুধু মুসলিমরাই ভোট দেবে এবং তাদের কিছু প্রতিনিধিকে পাঠাবে। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য যে মাইনরিটি কমিউনিটি আছে যেমন অ্যাংলো ইন্ডিয়ান্স, তারাও নিজেদের প্রতিনিধিকে ইলেক্ট করে পাঠাবে। এই যে শুধুমাত্র অ্যাংলো ইন্ডিয়ানরা ভোট দেবে বা শুধুমাত্র মুসলিমরা ভোট দেবে, এটাকেই কমিউনাল ইলেক্টোরেট বলা হচ্ছে। আজকের দিনেও দেখবে অনেক জায়গায় কিন্তু রিজার্ভড আছে সিট, কিন্তু সেখানে আজকে ধরো কোনো একটা জায়গায় শিডিউল কাস্ট ক্যান্ডিডেট বা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস এর জন্য কোনো একটা সিট রিজার্ভ আছে, কিন্তু সেখানে ক্যান্ডিডেটটা এসসি বা এসটি হয়, ভোট কিন্তু সবাই দেয়। কিন্তু এখানে দেখো যে কি ভোটও শুধু একটাই কমিউনিটির লোক ওই সিটগুলোর জন্য দিতে পারবে। তো সেক্ষেত্রে বাকি ভোটারদেরকে সেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে না। এখানে রাজনীতি শুরু হয়, ধর্মের রাজনীতি, যেটা বর্তমান ভারতবর্ষ অনেকভাবে প্রভাব ফেলছে। তো এই জিনিসটা আসে এবং লেজিসলেটিভ কাউন্সিলকে এক্সপ্যান্ড করা হয়, তাদের নাম্বার অফ মেম্বার্স বাড়ানো হয়। এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথমবার ভারতীয় কেউ সদস্য আসে। তো একজন নমিনেটেড ইন্ডিয়ান মেম্বার হন এক্সিকিউটিভ কাউন্সিলে, উনি হচ্ছেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। নামটা মনে রাখবে, প্রথমবার একজন ভারতীয় মনোনীত হয়েছেন এক্সিকিউটিভ কাউন্সিলে। এই হচ্ছে তিনটে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861, 1892 এবং 1909। এই তিনটে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট এই ভিডিওতে কমপ্লিট করা হলো। এরপরে আসতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল উইথ রেসপেক্ট টু পলিটি। পলিটির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে আমরা পড়বো। এটার তিনটে থেকে চারটে ভিডিও আসবে। এরকম কোনো ভিডিও কিন্তু ইউটিউবে নেই।
বাংলাতে তো একেবারেই নেই। তো খুব কাজে দেবে, তোমাদের একটা ব্রডার পিকচার তৈরি করতে খুব সাহায্য করবে। এটা যদি তোমরা দেখতে চাও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো জ্ঞানপীঠ ক্লাসেস এবং ফলো করতে থাকো। এছাড়া যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস তাদের জন্য ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে যে তোমাদের যারা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অপশনালটা খুব ইম্পর্টেন্ট। 400 মার্কসের অপশনাল আসে এবং এই 400 মার্কসের অপশনালের দুটো সাবজেক্টের পেড কোর্সেস চলছে, সেটা হচ্ছে সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজি। সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজি তার কিছু ডেমো ক্লাসেস এবং অনেক কটা ভিডিও ইউটিউব চ্যানেলেও আছে। তো তোমরা চাইলে সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি প্রিপারেশনটা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও নিতে পারো। যদি পার্সোনালাইজ মেন্টরশিপ চাও, টিচারদের থেকে পার্সোনালাইজ গাইডেন্স চাও, লাইভ ক্লাসেস অ্যাটেন্ড করতে চাও, সেই লাইভ ক্লাসেসের রেকর্ডিংস গুলো পরে পেতে চাও, তোমাদের আনসার রাইটিং, অ্যাসাইনমেন্টস ইত্যাদি যদি করতে চাও, অ্যাসাইনমেন্টসটা কিভাবে 1-to-1 সেশনে সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমার সাথে স্যার এবং ম্যাম ডিসকাস করবেন, তো সেগুলো যদি তোমরা চাও সেক্ষেত্রে তোমরা পেইড কোর্সেসও জয়েন করতে পারো। পেইড কোর্সেসের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে জ্ঞানপীঠ একাডেমি বলে, আর ফেসবুক পেজ আছে সোশিওলজি ফর অল, যারা সোশিওলজি অপশনাল স্টুডেন্টস তাদের জন্য, এবং অ্যানথ্রোপোলজির জন্য আছে অ্যানথ্রোপোলজি ফর ডাব্লিউবিসিএস এন্ড ইউপিএসসি। এই দুটোর ইউটিউব ফেসবুক পেজও অ্যাভেলেবেল আছে, তোমরা জয়েন করো, সেখানে রেগুলার বেসিসে আপডেট পাবে। And once again, stay tuned, subscribe to this channel for more videos. Okay.